চিকিৎসা। বদ্রীনাথের সত্যি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কিসে বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে বললে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, সঠিক কিংবা আসল কিংবা মেকি। আইস ব্যাগটা মাথায় দিয়ে সাবধানেতে থাকুক, থার্মোমিটার মুখে রেখে একটা দিন তো রাখুক। ইনজেকশন দিতে হবে আর অক্সিজেনটা পরে, তারপরে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সত্যি হলেই এমন বড়। নমস্কার। করেছে মানে ওরাও জানে কেন আমার যে এটা আছে 13 তলা ফ্লোরটা, ঠিক আছে, সবাই জানে। আমি একাই এখন আছি, তো কেউ নেই। এবারে শুয়ে পড়েছি আমরা, এসে টেসে সব টায়ার্ড যথেষ্ট, পুরো ডিপ ঘুম চলে এসেছে। 2-4 মাস এই ঠান্ডাটা পড়েছে না, ডিসেম্বর নভেম্বরের মতো ওই সময়টা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। এবারে ডিপ ঘুমিয়ে গেছি। এবারে কোনোদিন এরকম হয় না, আমরা ভেতরটা লক করে মানে ভেতরের রুমে লক করেই শুই। আর হঠাৎ 2টোর সময় বেল টেপার আওয়াজ পেয়েছি। এবারে টং টং করে বেল টিপছে। প্রথমে তো ঘুম ভাঙেনি, তারপরে আবার কন্টিনিউ অনেকক্ষণ হওয়ার পরে না একটা হয় না আচমকা ভয়ে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে তো আমি দেখছি যে এরা পাশে দুজনা শুয়ে আছে, এদেরকে ওঠাবো না। আর আমার বেডরুমের পর্দাটা থেকে না করিডোরটা দেখা যায়, তো পর্দাটা সরিয়ে ওই বেডরুম থেকে করিডোরটা দেখছি যে কেউ এসেছে, বেল বাজাচ্ছে, কেউ নেই। তাও আমি সাহস করে আমার নিজের বেডরুমের লকটা খুলে বাইরে গিয়ে ওই আই হোলটা দিয়ে পরেও দেখছি করিডোরে কেউ নেই। তারপরে এসে জল টল খেয়ে আবার শুয়েছি। শোয়ার পরে সিসিটিভি ক্যামেরাতেও দেখছি, চেক করছি কোথাও কেউ আছে, কোথাও কেউ নেই। ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলা। তারপর আমি ভেবেছি ওটা কোনোভাবে আমার স্বপ্ন দেখেছিলাম বা কিছু। পরের দিনকে মেয়ে বলছে যে মা আমার রাত্রেবেলা খুব জোর ভয় লেগে গেছিলো, তোমাকে ভয়ে বলতে পারি না। কেন? বলছে কেউ কন্টিনিউ বেল টিপছিল। আমি তখন বুঝলাম যে আমি যেটা শুনেছি ও শুনেছে। তখন ওকে আমি বলছি যে আমিও শুনেছি, কিন্তু ওরা ভয় পেয়ে যাবে বলে মাঝরাতে আমি আর ওঠাইনি বা কাউকে বলিনি। কিন্তু আমি আমি যদি কেউ করে তাহলে তো আমি করিডোরে সঙ্গে সঙ্গে দেখেছি, সঙ্গে সঙ্গে সিসিটিভিতেও কেউ নেই। এইবারে মানে ওই রাতটা গেছে, আড়াইটা থেকে তো আর ঘুম এলোই না। যাই হোক, 2:30-3টের সময় তারপরে কিন্তু আর নটা সিঙ্গেল সাউন্ড, যেমন সাইলেন্ট থাকে ওরকম সাইলেন্ট। আর বুঝতেই পারলাম না, বুঝতেই পারলাম না যে কোথা থেকে বেলটা কে বাজালো, কেন বাজলো। এরকম জিনিস হতে পারে যেটা আমি ভূতের বলছি না, কিন্তু যেটা জেনুইন বলছি। বালিগঞ্জে থাকতাম, মাঝ রাত্রে প্রায় দিন বেল বাজতো, প্রায় দিন। আমি ঘুমে ধরে দৌড়ে দৌড়ে আসতাম। না, আমার আরেকটা ঘটনা আছে, বলে দিই, বলে দাও। একা বলো না, একা না, আমারটাই হচ্ছে, তুমি মাঝখান থেকে বলা শুরু করেছো। এবারে যেটা হচ্ছে, আমাদের ব্যালকনিটা মেন রাস্তার ওপরে, প্রায়ই ওখানে ওই মারা যায় যখন মাঝরাতে হোক, ওই যে বলো হরি হরি বল করতে বলতে গাড়ি নিয়ে হোক এ নিয়ে হোক যায়, তো তখন মানে আমরা একটা কিছু সেন্সেশন ফিল করি যে মানে হয় না একটা গা ছমছমের ব্যাপার। যতবার যাই, যতই জমজমাটি হোক, কিন্তু একটা কিন্তু ফিল হয় যে হ্যাঁ, মানে যেমন একটা হয় না যে একটা আত্মা ইয়ে হচ্ছে, এখানে বেরোচ্ছে এই দিক দিয়ে পাস হচ্ছে, ওইটা কিন্তু ফিল করি। এবারে ওই বেরিয়ে গেছে মানে ওই যে যাচ্ছে ওই যে টিউনটা, তো ওই জিনিসটা কিন্তু ফিলিংসটা আসে। এবারে এটা এখানে অনেকেই কিন্তু এই জিনিসটা ফিল করে।
তো মানে কিছু জিনিস হয় না যে ফিল করি কিন্তু এক্সপ্রেস করতে নেই, বা করলে পরে মানুষের কাছে নেগেটিভিটি ছড়ানো, তো নেগেটিভিটিটা ছড়ানো যাতে না হয় সেই জন্য এগুলো চুপচাপ থাকা, মুখ বন্ধ করে থাকা। এটা একটা কারণ, কেউ ভূত এসে কলিং বেল বাজাবে না, সেটা একটা ফার্স্ট কারণ আমি বলি। ভূতের কোনো শরীর থাকে না, আত্মা যে বেরিয়ে যায় ওটা হতেই পারে না, এটা এটা তাহলে কারণ কি? কিছু তো কারণ আছে। ভূত হতে পারে না এটা নয়। আমি এবারে শোনো, আমার ব্যাপারে অনেক কিছু কেউ জানো না তো বলি। আমি বিশ্বাস করি না বললেও হবে না, বিশ্বাস করতে বাধ্য। আমার মেষ, আমার বলুন না কি বলবেন বলুন। মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, কাঠিয়া বাবার নাম কি? হ্যাঁ, কাঠিয়া বাবা শুনেছি। হ্যাঁ, উনি আমার শ্বশুর মশাইয়ের মেজো ভাই, ঠিক আছে? তো আমাদের পুরো শ্বশুর বাড়িটাই হচ্ছে একটু স্পিরিচুয়াল জিনিস নিয়ে আছে, নাড়াঘাটা। তো এর বাবারা যখন ছোট ছিল, মানে এর বাবা অ্যাকচুয়ালি আমার মামিমার দাদার ছেলে, ঠিক আছে? তো ওইভাবেই বিয়ে হয়েছে। তো মানে মামিমার কাছ থেকে ছোটবেলায় শোনা, মামিমার বাবা মামিমার যে মা ভীষণ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো হতো। তো যার ফলে এর যে কি বলে কাকাই হয়, কাঠিয়া বাবা মানে এর কাকাই হয়। ওই যখন মামার মা মারা যায়, কাঠিয়া বাবা তখন ছোট এবার প্রত্যেক দিন ওই সময়টাতে ঠিক সন্ধ্যে 7টা-8টা বাজতো, বলতো তখন ওষুধ চলছে, ঠিক আছে? রিসেন্ট মারা গেছে মা, মুখটা ঢাকা নিয়ে কাঠিয়া বাবা 7:30টার সময় মায়েরই নিজের শাড়ি ঢাকা নিয়ে শুয়ে পড়তো। তখন উনি কাঠিয়া বাবা হননি, তখন উনি বাচ্চা ছেলে, ওই 12-13 বছরের বাচ্চা ছেলে। তো মুখ ঢাকা নিয়ে পড়ে সমানে মায়ের কথাগুলো, মৃত মা রিসেন্ট মারা গেছে, তো মৃত মায়ের কথাগুলো বলে যাচ্ছে, ওকে বল এটা করতে, কাঠিয়া বাবার মা মানে আমাদের ঠাকুমা আর কি, যেহেতু আনসার্টেন একটা ডেথ হয়েছিল, শরীর খারাপ হয়ে গেছিল, মারা গেছিল ছোট ছেলে মেয়ে। তো অ্যাটাচমেন্টের জন্য নাকি জানি না টানা 10 দিন যে ওষুধটা চলছিল, টানা 10 দিন একই টাইমে ওই কাঠিয়া বাবার আসতো। এবং সবাই বলে, শোনার কথা, মাইমা বলে যে জানিস তো ওই ট্রাম্প থেকে মায়ের শাড়ি বের করে ও শুয়ে পড়তো ঢাকা নিয়ে। তারপরে মায়ের এই গলাটা, ওর যে ছেলে সেটা বোঝা যেত না, মানে মায়েরই গলাটা বেরোতো। আমরা ঠিক মনে হতো ও মানে আমাদের সামনাসামনি ছিল, উল্টো দিকে রেশমা বলে একটা মেয়ে থাকতো। হ্যাঁ, তো হঠাৎ একদিন রেশমা আমাকে এসে বললো, তুই থার্সডে ছিল আমার এখনো মনে আছে, হ্যাঁ, বললো পরের দিন বললো, তুই রাত্রিবেলা আওয়াজ পেয়েছিস? বললাম কিসের আওয়াজ? বলছে যে না রাত্রিবেলা কেউ খুব দৌড়াদৌড়ি করছে, এই করছে, মানে একটা অদ্ভুত আওয়াজ, হাসাহাসি। তো আমি বললাম হ্যাঁ পেয়েছি, কিন্তু ব্যাপারটা যে কোনো আনইউজুয়াল আমার মনে হয়নি। তো বললো না এরকম হচ্ছে। গেল নেক্সট উইকের থার্সডে তো সেম শুক্রবারে এসেও আবার আমাকে বলছে জানিস কালকে আমাকে এসে ধাক্কা মেরে বলেছে সর। আমি ভাবলাম যে বাবা, আমি এমনিতেই দিকে সাহসী, আমার কোনো ভয় টয় পাই না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ও কি করলো, শনিবার দিনকে একটা মৌলবীকে নিয়ে এলে, মৌলবী এসে বললো, ওর বাড়িতে ঢুকেই বললেন যে ও ঢুকে বললো যে না এই জায়গাটা ভালো না, তোমাদের এই বিল্ডিংটা একটা কবরখানার উপরে হয়েছে, হ্যান ত্যান উনি এসব বললেন। তো তারপরে থার্সডেতে আমি বললাম যে এরকম আওয়াজ আসছে, দরজা খুললেই আওয়াজটা আসছে, মানে সেফটি ডোরটার থেকে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। আমি দাঁড়া তো দেখি আওয়াজটা মানে ওপর থেকে আসছে, বলে আমি ওপরে গেছি। এরম ওপরে গিয়ে দেখি ওপরে 4টে ফ্ল্যাট ইথিয়াড আর এমারেটসের ভাড়া, কারণ ওটা একদম এয়ারপোর্টের কাছে। শুক্রবার থাকতো ওদের ছুটি, ওই বৃহস্পতিবার রাত্রে সমস্ত পাইলট আর এরোস্টেসরা পার্টি করে, নাচে, আর ও ভাবলো ভূত নাচছে। মানে কিন্তু যেটা তুমি বলছো যে কেউ যদি মানে ওদিকে যাও, পুনে টু দিব্যাগড় বলে একটা বিচ আছে,
ওই রাস্তাটাতে একটা নিপুণ ঘাট বলে একটা ঘাট ক্রস করতে হয়, রাত্রিরে কোনো ড্রাইভার যেতে চায় না, কারণ ওখানে প্রায় অনেক রকম দেখা যায়, অনেক রকম দেখা যায়। আর এটা জানি না সত্যি কি মিথ্যে, আমি অনেক ছোট ছিলাম দিল্লিতে, তখন সঞ্জয় চোপড়া গীতা চোপড়াকে দুটো ভাই বোনকে সেই তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল না রঙ্গা বিল্লা, ওরা সব বলতো নাকি পূর্ণিমার দিনকে ওদের দুটো ভাই বোনকে রিজ রোডে দেখা যেত হাত ধরে দাঁড়িয়ে আছে। জানি না, আমার মানে এটা নেই, তবে সেদিনকে আমার মানে তুমি বলছো, আমি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করেছি। আমরা বাইরে গেছিলাম, একদম আমার মনে আছে আমি লাইটটাকে জ্বালিয়ে গেছিলাম, হ্যাঁ করিডোরে না, তোমার ওই ড্রয়িং রুমের সাথে যে রুমটা, ওখানে লাইটটাকে জ্বালিয়ে গেছিলাম, আর বাকি রুমের সব লাইটগুলোকে নিভিয়ে ফ্রিজের জায়গায় রাখার সামনেটা জ্বালিয়ে গেছিলাম। কিন্তু সারপ্রাইজিংলি শুনতেও হলো যে এই লাইটটা নিভে গেল কি করে, মানে লাইটটা কিন্তু পুরো সুইচ অফ করা ছিল। আমি বললাম তুমি এত সাবকনশিয়াস মাইন্ডে করেছো, বললো না আমি তো জ্বালিয়ে গেছি, আর আমিও বেরোনোর সময় সমস্ত চেক করে করে গেছি। আমাদের টাওয়ার 3-তে একটা যেটা জানি দেখো না, আমি মানে আমি ভয় পাই, মানে ভয়টা একটু কম। আচ্ছা একটু শুনি, আপনার নাম কি? এর আগে আপনি কোথায় থাকতেন, কি করতেন? মানে আমি তো অনেক জায়গায় থেকেছি। হ্যাঁ, কোথায় কোথায় থেকেছেন, কি করতেন? আমি বম্বেতে থাকি। ও, আর এখানে কতদিনের জন্য এসেছেন? 1 মাস হয়ে গেল, এবার যাওয়ার পারলে। মানে এখানে কি ফ্ল্যাট কিনেছেন? আচ্ছা, আমি একটা বলছি না, এটা আমাদের সাথে হয়েছিল, এটা বলছি। আপনি কি এইটা বলছি ব্যাকগ্রাউন্ডে, মানে কি নিয়ে গ্র্যাজুয়েশন পিজি করেছেন? হ্যাঁ, ও আমিও তো মিউজিক নিয়ে সিনথেসাইজার, হারমোনিকা, ফ্লুট, গিটার, সিনথেসাইজার 10 বছর শিখেছি তারক রায়ের কাছে, তারপরে ইবালসারের কাছে 8 মাসের মতো, তারপর আদিত্য বিক্রম চক্রবর্তীর কাছে পিয়ানো শিখেছি, ফ্লুট শিখেছি, দীনেশ দেবানজি সোদপুর, তারপরে তার কাছে হাওয়াইয়ান গিটার 6 মাস, তারপরে তার কাছে মিউজিক থেরাপি খানিকটা শিখেছি, তারপরে তাছাড়া আমি রবীন্দ্রবাদীতে 6 মাস মিউজিক থেরাপি শিখেছি। বলছি আমার মনে আছে, তাছাড়া আমি রেকি কোর্সেস প্রচুর শিখেছি, আর ওকে আপ টু রেকি 3 অবধি শিখিয়েছি। আমার একটা ও নিজে। হয়েছিল, আমি বলছি জামশেদপুরে, এটা হয়েছে, আমি না দুর্গাপুজোর সময়, এটা হচ্ছে 88 সবাই দাদা আমাকে দাও, আমাকে দাও, না না আমার আছে না আমাকে দাও। এটা সন্ধিলার জায়গা, এটা হচ্ছে 88-এ জামশেদ, আমরা না যোশীদি গিরিডি ওসব বেড়াতে গেছিলাম, রাত্রির 2:30 নাগাদ জামশেদপুরে এসে টাটা পাটনা নেমে দেখছি স্টেশনে বেশি লোকজন নেই, তো আর আমাদের কি অল্প বলতে পারে না, ওখানে খাবার খেয়ে না, এই জন্য এই টপিকটা খাবার চয়েস টাবার করলাম, খেয়ে এখন গল্পটা হবে ভালো। দুজনকারই ফুড পয়জন হয়েছিল, আর আমার জ্বর হয়েছিল, কিন্তু টানেলে প্রচন্ড জ্বর হয়েছিল। তো নেমেছি, তখন হঠাৎ দেখি বেরিয়ে কোনো অটো নেই, হঠাৎ একটা ছেলে এসে বললো আপকো জানা है? আমি বললাম হ্যাঁ, कहाँ? আমি বললাম সার্কিট হাউস, চলে हम लेके जाते हैं। নিয়ে জামশেদপুরে যারা গেছে জানবে, বিষ্ণুপুরে ঠিক ঢোকার আগে ওইখানটা এসে ছেলেটা বলছে আজ তো শহর में कर्फ्यू है, मेरे पास लाइसेंस नहीं है, मैं नहीं जा सकता। আর সেদিনকে মাঙ্গোতে না, এটা জামশেদপুরের খুব ফেমাস, 88-এ মাঙ্গো নদীতে না দশেরার ঠাকুর দেখতে গিয়ে প্রচুর লোক নদীতে জলে পড়ে মারা গেছিল সেই দিনই। হ্যাঁ, সেটা জানতে না, না আমরা জানতাম না, আমরা তো বাইরে ছিলাম। তারপরে বলছে যে এরকম, তো তারপরে আমরা জামশেদপুরে, তখন ও বললো কি হাম আপকো লেকে যেতে হ্যাঁ। আর একদম নতুন আমরা তখন, মানে জাস্ট 1-1.5 মাস। ও কি করলো করে বিষ্ণুপুরের থেকে ঘুরে নিলেন ভাতকিটি, তোমার ওইদিকে খড়কার বাদি, আর ওখানে দেখছি মানে আদিবাসীরা ডেড বডি পড়াচ্ছে, নাম জানি না, আর ওই জায়গাটা পুরো ধর্ম পাহাড়ের অন্ধকার। আচ্ছা একটা কথা বলি, অ্যানথ্রোপোলজি নিয়ে আমি পড়েছি এবং কোলাম আদিবাসীদের অঞ্চলে 23 দিন থেকেছি, ফিল্ড ওয়ার্ক করেছি 110 পাতা। অ্যানথ্রোপোলজি আমার ছিল হায়ার সেকেন্ডারিতে গ্র্যাজুয়েশনে, সুতরাং ওইসব ব্যাপারগুলো আমার খুব তারপরে আমি ওখান দিয়ে আসছি, তো আমি কি করছি সমানে না ঝুঁকে আমার একটা স্বভাব আছে,
তুমি আমাকে যেখানে ছেড়ে দেবে আমি ঠিক চলে আসতে পারবো। আমি না ঝুঁকে ঝুঁকে দোকানের নাম দেখছি, তারপরে এই করতে করতে এসে দেখলাম SBI ধাটকিটি বলে একটা জায়গা আছে, ওইখানটা আমি বললাম না এবার ধাটকিটির নাম শুনেছি বাড়ির কাছে। অল অফ এ সাডেন দেখি আমাদের আগে একটা অটোওয়ালা এলো, ওই চেহারাটা আমি কোনোদিন ভুলবো না, একটা ফর্সা এরকম দাঁড়িয়ে ভীষণ সুন্দর দেখতে, অনেকটা ক্রাইস্টের মতন লাগছিল। তো দেখি কি এসে না অটোটা আমাদের আগে এসে বললো কিধর জানা है? তো তখন ওই ছেলেটা বলছে কি हमको सर्किट हाउस जाना है पर रास्ता मुझको रास्ता मालूम नहीं है। তখন এই ছেলে লোকটা বললো মেরে পিছিয়ে আও, আর আমি না সমানে যা হয় হনুমান চালিসা লোকনাথ বাবা এরকম বলছি, আর বয়স তো তখন ধরো জাস্ট আমি সমানে ঝুঁকে ঝুঁকে দেখছি, আর এই তো জলে পুরো অচৈতন্য, ঝুঁকে ঝুঁকে দেখছি লোকটা আছে তো লোকটা আছে তো তোমরা বিশ্বাস করো না আমার এখনো গায়ে কাঁটা দেয়। ধাতকিটি থেকে বেরিয়ে এসে, যারা জামশেদপুর জানে, বেরিয়ে এসে টাটা হসপিটালের পেছন দিক দিয়ে এসে ওখানে এসে একটা চক আছে, ওই জায়গাটাতে বেলডি চার্চ স্কুল আছে, আর লয়লা তোমার ওই যে ওই লয়লা স্কুল আর বেলডি চার্চের ওই মুখটা, ওই বেলডি চার্চের কাছে এসে না ছেলেটা বলছে কি ও রিক্সাওয়ালা কাহা গেয়া, ও বেলডি চার্চটা একদম আমাদের বাড়ির কাছে, ধরো এখান থেকে নিউল্যান্ড, বলছি হ্যাঁ বলছি ও রিক্সাওয়ালা কাহা গেয়া। তখন আমরা বললাম অটোওয়ালা, সরি হ্যাঁ, তখন আমি বললাম ও তো সামনে, আর আমিও না ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য আর ওকে দেখছি না। তখন আমি বলছি হ্যাঁ মুঝকো পাতা है कहाँ है, चलो लेफ्ट से जाके सर्किट हाउस ले लो, लेफ्ट দিয়ে গিয়ে তখন সার্কিট, তখন ওই ছেলেটা বলছে मुझे घर नहीं जाना है भाभी, मुझे घर नहीं जाना है, मुझे यहीं रहने का है। তখন আমি বললাম কি বারান্দা, জামশেদপুরের বাড়িগুলো তো এরকম বারান্দা ছিল ঢাকা, আমি বুঝতেও পারছি না ও কি ইন্টেনশন। আমি বললাম যে ঠিক আছে একটা চাদর দিলাম, আমি বললাম তুই এখানটা শো, আমি দরজাটাকে আটকে দিলাম। পরের দিন সব পাটটাট করে চলে গেছে। মানে আমি বলছি ও ভয় পেয়েছিল, কিন্তু কেউ একজন সামওয়ান যে এসে আমাকে, আর আমার আরেকটা হয়েছে এঞ্জেল বলে, হ্যাঁ এঞ্জেল, বা তুমি যদি মানে ভয়টাকে ওভারকাম করে কোনো কিছুতে করো না। আর আমার একটা হয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার বাবার না প্যারালাইসিস হয়ে গেছিল রাইট সাইডটা। মানে আমরা যা হয় একটা সুস্থ সবল লোক সকালবেলা দুধ নিতে যাচ্ছে, তো হসপিটাল থেকে আসার পর আমি মেন্টালি খুব আপসেট ছিলাম। একদিন না জানি না কি হয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়েছি, কারণ সবসময় মনে হতো বাবা ডাকছেন, মাকে একটু রেস্ট দেওয়া এরকম। আমরা দুই বোন, মার বাবা আমাদের কাছেই তখন এসেছিলেন দিল্লিতে। তো আমি ঘুমিয়ে পড়েছি, ধরো এরকম খাট তো এরকম শুয়েছি এরকম, হঠাৎ দেখছি দরজার কাছে মা শ্রীমা দাঁড়িয়ে আছেন, আর দেখি ঠাকুর তার পেছনে। তখন ঠাকুর বলছেন ওকে ডেকো না আজকে, শ্রীমা মা বলছেন ওকে ডেকো না, খুব ঘুমোচ্ছে আজকে, বলছেন ও যাতে ভালো করে আরো ঘুমোয়, ওর মন ভীষণ অশান্ত, ওকে যাতে ভালো করে আরো ঘুমোয়, তার জন্যই আমি এসেছি। আমি তখন দেখলাম ঠাকুর এসে এরকম করে এসে আমার মাথায় হাত দিয়ে মন্ত্র বলছে। কোন ঠাকুর? কোন ঠাকুর? ওই দেখো রামকৃষ্ণ এসেছিল স্বপ্নে। আর তোমরা বিশ্বাস করবে না, কোনটাকে তুই দেখছিস? আমি না ওটা কেউ আঙ্কেল সাথে কাজ আছে, আর তোমরা বিশ্বাস করবে না আমি না মানে ঠাকুর এসেছে তো শর্মিলা, আমি ওনার হাতটা ধরবো বলে সমানে এরকম এরকম করছি, আর কিন্তু ঘুমিয়ে এরকম করছি, কারণ তখন তুমি মন্ত্রটা বলে আমি দেখছি যে মাথায় হাত দিয়ে পুরো মন্ত্রটা বলে উনি এগোচ্ছেন। খুব ভাগ্য ভালো এরকম দেখেছিলাম, আমি এতদিন দীক্ষিত হয়েছি। আর তারপরে যখন এরকম করে দেখছি উনি নেই, আমি চিৎকার করে কাঁদছি যে কোথায় গেলেন উনি, কোথায় গেলেন। মাও দৌড়চ্ছি কি হয়েছে, তখন আমি বললাম, মা বললেন না না শুয়ে পড় শুয়ে পড়। তো মানে ওইটা না একটা ওই জিনিসটা মানে হওয়াতে না আমার ভয় বলো যা বলো, আমি তো দিনের পর দিন একলা থাকতাম। মানে বাবা শুয়ে আছে বা সামনে দিয়ে? বাবা শুয়ে নেই, বাবা অন্য ঘরে ছিলেন, আমি অন্য ঘরে শুয়েছি। সাবকনশিয়াস মাইন্ডে ওই একটা হয় না যে বাবা ডাকলে ওইটা মাথায় ছিল। তখন দেখছি যে মা মানে ধরো বেডরুমের দরজার কাছে দাঁড়িয়ে বলছেন ওকে দেখো না আজকে। আর মানে তোমরা বিশ্বাস করবে না, পুরো যেরকম ছবিতে দেখি পুরো ওরকম। তখন দেখছি উনি করছেন মাথায় হাত দিলে দিল্লিতে, হ্যাঁ পুরো মন্ত্রটা বললেন মাথায় হাত দিয়ে। হয়তো মেবি হতে পারে আমার বাড়িতে। আপনার কি দীক্ষা আছে রামকৃষ্ণ?
না আমাকে দীক্ষা না না থেকেও আপনি রামকৃষ্ণ স্বপ্ন পেয়েছেন, আর আমি দীক্ষা পেয়েও স্বপ্ন পেয়েছি। আমরা না। মানে তারপরে আমাকে মানে আমি তো অতটা সত্যি বলতে খুব একটা দেখো তোমাকে আমি খুব সত্যি কথা বলি, হ্যাঁ। আমি ঠাকুর নিয়ে আমি খুব একটা পজিটিভ নই। তাও ভাবো, আমার বাড়িতে স্বপ্নে তো ঠাকুর এসছে। একটা পারতে হয় মানে আছে স্বপ্নে এসছে, আমি বিশাল ব্যাপার। জব করি, আমি যখন সেন্টারে যাই তখন আমি ভিড়ের মধ্যে পড়ে জব করে দিই, সময় ছিল না বাড়িতে। তো তার জন্য তো আমার মা খুব ছিলেন, মা ঠাকুরের, আমার বোন রেগুলার কথামৃত ক্লাসে যায়, ও দিল্লিতে একটা স্কুলের ভাইস মানে প্রিন্সিপাল। দীক্ষিত আপনি, তারপর না দীক্ষিত নন? মহারাজরা বলেছেন ওনাকে আমরা দীক্ষা দিতে পারবো না। কেন, এরকম কিছু ব্যাপার আছে? আমার মা বলেছিল আমার মেয়ে এরকম ঠাকুরের থেকে, বলেছেন ওনাকে মা আমরা দীক্ষা দিতে পারবো না। না না তার জন্য না না বলেছেন, যেহেতু উনি বললেন এটা 1000 জনে হয়তো 3 জন পান, উনি স্বপ্নে ওই অতটা মন্ত্র পেয়েছেন, আমরা দিতে পারবো না। মন্ত্র পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পুরো মন্ত্র, পুরো পরিষ্কার মন্ত্র, কিন্তু তুমি অদ্ভুত, তুমি আমি ভীষণ ভুলো মন, আমি কিন্তু খুব ভুলো মন, কারণ যেহেতু আমি খুব হতে পারে দুষ্ট, আমি কোনো জিনিসের কনসার্ন মানে চট করে মানে এরকম আমি ছোটবেলা থেকেই না মানে হয়তো ওটা ফোকাসটা করতাম না বলে একটু ভুলো মন টুলো মন, কিন্তু মন্ত্রটা আমি আমার বন্ধুরা বলে তুই যে কি করে এত ভুলে যাস, মন্ত্রটা পুরো মনে আছে মানে কি ওই হাতটা আমি মানে ফিল করতে পারো, ফিল করেছো আর কি। ফিল করতে পারি। তার জন্য আমি একটা জিনিস বলবো, যখনই কোনো বিপদে পড়বে না একদম ভয় পাবে না, মাথা ঠান্ডা করবে। আমার মেয়ের এরকম হয়েছিল ডেঙ্গু সরি ম্যালেরিয়া, সেরিব্রাল ম্যালেরিয়া, 1 বছরের মেয়ে, পুরো মানে যখন ওকে হসপিটালে নিয়ে গেলাম অ্যাবসলিউটলি কোলাপস, পুরো কোলাপস। ও হলি স্পিড হসপিটালে ওকে নিয়ে গিয়ে এনআইসি